উপস্থিত সিনিয়র আইনজীবীবৃন্দ এবং আমার সতীর্থ বিজ্ঞ বন্ধু সবাইকে আজকের এই বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। মূলত একটি বক্তব্য না, এখানে আমি দাঁড়িয়েছি মূলত লেকচার দেওয়ার জন্য না। আমার বিগত প্রায় 23-24 বৎসরের অর্থাৎ 2 যুগের সামান্য যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই বিষয়ে আপনাদের সাথে একটু মতামত বিনিময় করা। কাজে এটাকে ঠিক ওই অর্থে লেকচার বা বক্তব্য নয়। আমি স্ট্রেট কাট আমার আলোচনায় চলে যাচ্ছি বা শেয়ারিংয়ে চলে যাচ্ছি। আমাদের বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জটিল একটি বিষয়। জটিল একটি বিষয় এই কারণে যে আমাদের বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এত বেশি সরকারি কর্তৃপক্ষ যে আমরা যারা প্র্যাকটিসিং আইনজীবী আমরাও মাঝে মধ্যে খেয়ে হারিয়ে ফেলি যে ঠিক কোন কাজের বা কোন কাগজের জন্য কার কাছে দাঁড়াবো। এবং যখন আমরা কোনো হেনস্থার শিকার হই তখন আমরা কোন কর্তৃপক্ষের বিরুদ্ধে কার কাছে অভিযোগ নিয়ে যাব। তার চেয়ে বড় কথা, আমরা যখন দেওয়ানি মামলা প্রস্তুত করি, আমরা যখন রিট মামলা প্রস্তুত করি মহামান্য হাইকোর্ট বিভাগে, তখন আমাদেরকে ঠিক করতে হয় যে ওইখানে আমরা কাদেরকে বিবাদী বা রেসপন্ডেন্ট করব। তো কাজেই এই বিষয়গুলো সুনিশ্চিত হওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ভূমি প্রশাসন এবং ব্যবস্থাপনায় যে সকল কর্তৃপক্ষগুলো আছে তাদের বিষয়ে একটা স্বচ্ছ ধারণা রাখা আইনজীবী হিসেবে আমাদের একটা অন্যতম প্রধান কর্তব্য। এবং সে কারণেই আমি আজকে এই বিষয়টিকে নির্বাচন করেছি। তো প্রথম কথা যেটা বলতে হয় যে হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ ল্যান্ড অ্যান্ড অ্যাফেয়ার্স অফ দ্য ল্যান্ড। আমাদের যে কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্কটা আছে সেখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের চিফ এক্সিকিউটিভ বডিটা কে, who is the topmost or chief executive body of Bangladesh. According to Article 55 of Bangladesh Constitution, the cabinet, যাকে আমরা বাংলায় বলে থাকি মন্ত্রিসভা, আমাদের সর্বোচ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সকল কার্যক্রমের মূল এই কার্যনির্বাহী কমিটি অর্থাৎ ক্যাবিনেটের উপরই ন্যস্ত। মাননীয় প্রধানমন্ত্রী এই ক্যাবিনেটের প্রধান এবং এই ক্যাবিনেটে অন্যান্য যারা বসেন তারা হলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। এবং যেভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করে থাকেন বা নিয়োগ দিয়ে থাকেন সেই মোতাবেকই একটি ক্যাবিনেট গঠন হয়। বাংলাদেশের সকল এক্সিকিউটিভ, আমরা যদি কনস্টিটিউশনকে ভালো করে পাঠ করি তাহলে কনস্টিটিউশনে দেয়ার আর 3 গ্র্যান্ড ডিপার্টমেন্টস। স্যার, থ্যাংক ইউ। দেয়ার আর 3 গ্র্যান্ড ডিপার্টমেন্টস ইন বাংলাদেশ। একটা হচ্ছে ফার্স্ট গ্র্যান্ড ডিপার্টমেন্ট হচ্ছে দ্য পার্লামেন্ট বা আইনসভা, যেটাকে বলা হয় হাউস অফ দ্য নেশন। আরেকটি হচ্ছে নির্বাহী বিভাগ, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম ক্যাবিনেট, আর্টিকেল 55। আরেকটি হচ্ছে বিচার বিভাগ, দি জুডিশিয়ারি। আর এই 3 বিভাগের 3 জন অভিভাবক আছেন। আইনসভার অভিভাবক হলেন স্পিকার, নির্বাহী বিভাগের অভিভাবক হলেন মাননীয় প্রধানমন্ত্রী, আর বিচার বিভাগের অভিভাবক হলেন মাননীয় প্রধান বিচারপতি। আর এই 3টি বিভাগকে যিনি অভিভাবক হিসেবে নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করেন তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট। এখন এই নির্বাহী বিভাগ বিং গ্র্যান্ড এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট অফ দ্য রিপাবলিক, তার অধীনে কতগুলো মিনিস্ট্রি কাজ করে থাকে। এই মিনিস্ট্রিগুলো হচ্ছে সেকেন্ড লেয়ার অর সেকেন্ড টিয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। এই মিনিস্ট্রিগুলোর প্রধান থাকেন মূলত মন্ত্রী নিজে। আর এই মিনিস্ট্রির প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, আই রিপিট, এই মিনিস্ট্রির প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন PAO, সংক্ষেপে আমরা এটাই বলে থাকি, সিনিয়র সেক্রেটারি অথবা সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি। মিনিস্ট্রি আবার 4টি ভাগে ভাগ হয়। মিনিস্ট্রির নিজস্ব স্ট্রাকচারটা, সেগুলো কি? প্রথম স্ট্রাকচার হলো, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন, প্রথম স্ট্রাকচারটা হলো ডিভিশন।
একটা মন্ত্রণালয় এক বা একাধিক ডিভিশন নিয়ে গঠিত হতে পারে। যেমন অর্থ মন্ত্রণালয়ের 4টি বিভাগ আছে, আমাদের আইন মন্ত্রণালয়ের 2টি বিভাগ আছে, ল অ্যান্ড জাস্টিস ডিভিশন আর লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশন। আর ল্যান্ড মিনিস্ট্রি যেটা, সেটাতে কোনো বিভাগ নেই, এটা একক বিভাগেই একটি মন্ত্রণালয় গঠিত। তো ঠিক একইভাবে আমরা যদি একটি মন্ত্রণালয়কে দেখি, সেখানে 4টি স্তর আছে মন্ত্রণালয়ের নিজস্ব কনস্টিটিউশন। একটা হচ্ছে বিভাগ, বিভাগের অধীনে থাকে একাধিক উপবিভাগ, যেটাকে বলা হয় উইং বা অনুবিভাগ। অনুবিভাগের প্রধান থাকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি। অনুবিভাগের অধীনে থাকে ব্রাঞ্চ বা অধিশাখা। এই অধিশাখার প্রধান থাকেন একজন জয়েন্ট সেক্রেটারি। অধিশাখার অধীনে থাকে শাখা। এই শাখাকে ইংলিশে বলা হয় সেকশন, এবং এটার দায়িত্বে থাকে একজন ডেপুটি সেক্রেটারি কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো এই যে বিভাগগুলো, এই বিভাগগুলো আবার বিভিন্ন দায়িত্ব বন্টনের ভিত্তিতে নির্বাহিত হয়ে থাকে। যেমন ধরুন, ভূমি প্রশাসন বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি ভূমি শাখা আছে। আবার সয়ারত বলে একটি বিষয় আছে, অর্থাৎ জলমহল, লবণমহল, চিংড়িমহল ইত্যাদি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে কার্যক্রম, এটাকে বলা হয় সয়ারত। এই সয়ারত পরিচালনার জন্য একটি অনুবিভাগ আছে, সয়ারত অনুবিভাগ। তার অধীনে সয়ারত অধিশাখা এবং সয়ারত শাখা থাকে। আবার ক্ষেত্র বিশেষে আপনার ভূমি মন্ত্রণালয়ের একটি বড় ধরনের দায়িত্ব পালন করে থাকে জেলা প্রশাসন, যেটাকে বলা হয় ল্যান্ড অ্যাকুইজিশন। আজকের আলোচনায় অ্যাকুইজিশন বিষয়টা আমি কভার করবো না, এটার জন্য আলাদা একটা সেশন থাকতে পারে ভবিষ্যতে। তো এইভাবে মন্ত্রণালয়গুলো ভাগ করা থাকে। আর মন্ত্রণালয়গুলোর অধীনে আপনার থাকে হলো অ্যাটাচড ডিপার্টমেন্ট। আমি যে কথাগুলো বলছি এগুলো আইনের কথা, আমার নিজের কথা না। এটি আপনি পাবেন, আমি একটা হ্যান্ডআউট আমরা রেডি করেছি, আপনারা কাইন্ডলি নিয়ে নেবেন। অ্যাডভোকেট জনাব মনোয়ার হোসেন উজ্জ্বল সাহেবের কাছে এটি থাকবে, আপনি এটা সংগ্রহ করে নিন। প্রায় 54 পাতার একটি হ্যান্ডআউট আমি তৈরি করেছি। একটি আইন আছে আমরা যেটাকে জানি রুলস অফ বিজনেস 1996, এবং এর অধীনে আরেকটি বিধান আছে যেটাকে বলা হয় অ্যালোকেশন অফ বিজনেস অ্যামাং ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস। এটা তৈরি করা হয় রুলস অফ বিজনেসের অধীনে। এই দুটি হচ্ছে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন শাখা প্রশাখার কার্যক্রম নির্বাহ করার মূল আইন। আমি এতক্ষণ যে মন্ত্রণালয়ের বিভাজনগুলো বললাম, এগুলো মূলত এই আইনেই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তো মন্ত্রণালয়গুলো আবার পরিচালিত হয় তার অধীনস্থ কিছু অধিদপ্তর বা ফিল্ড অফিসের মাধ্যমে, যেটাকে রুলস অফ বিজনেসে বলা হচ্ছে অ্যাটাচড ডিপার্টমেন্ট। রুলস অফ বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে অ্যাটাচড ডিপার্টমেন্ট। এই অ্যাটাচড ডিপার্টমেন্ট কী কী হতে পারে? যেমন ভূমি মন্ত্রণালয়ের 3টি গুরুত্বপূর্ণ অ্যাটাচড ডিপার্টমেন্টের নাম আমি এখন বলছি। একটা হচ্ছে ল্যান্ড রিফর্মস বোর্ড, একটা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি ভূমি সংস্কার বোর্ড, আর হচ্ছে ভূমি আপিল বোর্ড, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে। এই 3টি ফান্ডামেন্টাল অ্যাটাচড ডিপার্টমেন্ট, এছাড়াও আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বাট আজকের আলোচনার জন্য 3টা ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। এখন আসেন, এই ডিপার্টমেন্টগুলো ফিল্ড ডিপার্টমেন্ট, বাট দে আর সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যাটাচড ডিপার্টমেন্ট অফ দি মিনিস্ট্রি অফ ল্যান্ড। আমরা ভূমি প্রশাসন ব্যবস্থা বুঝতে গেলে এই ডিপার্টমেন্টগুলোর নেচার, ক্যারেক্টার অ্যান্ড ফাংশন বুঝতে হবে। প্রথমত যেটা আসে যে এই ডিপার্টমেন্টগুলো আবার তাদের ফাংশন প্রপারলি ডিসচার্জ করার জন্য সেভারাল টিয়ার ও লেভেল অফ স্ট্রাকচার তারা তৈরি করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। যেমন আপনি দেখবেন যে ভূমি আপিল বোর্ড, এটার কোনো ফিল্ড অফিস নাই। ভূমি আপিল বোর্ড ইজ এ সেন্ট্রাল বডি, এর কোনো শাখা উপশাখা অফিস নেই। কিন্তু ল্যান্ড রিফর্মস বোর্ডের বিভাগীয় পর্যায়ে একটি অফিস আছে, সেটাকে বলা হয় বিভাগীয় ভূমি উপসংস্কার কমিশনার অফিস। আর সেন্ট্রালি তারা থাকে যে ভূমি সংস্কার বোর্ড, একজন চেয়ারম্যান এবং 2জন মেম্বার নিয়ে, এটা আমি আরও ডিটেলে কভার করবো একটু পরেই, তাদের নিয়ে গঠিত হয়।
তাহলে এই ডিপার্টমেন্টের ফাংশনটাকে এটা বুঝতে হবে, এই ডিপার্টমেন্টটা কি কন্ট্রোল করে এটা বুঝতে হবে। এবং এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা আমাদের যে দায়িত্বটা পালন করতে যাই সেটা আমরা পালন করতে পারব। এবার আসেন, অ্যাপার্ট ফ্রম দিস থিংস আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, আমাদের রেগুলার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইস আছে। আমি আগে যেটা শুরু করেছিলাম যে কনস্টিটিউশনালি আমাদের the people of Bangladesh desire that they will be represented in every administrative unit through recourse of elected representatives. এই স্পিরিটটা কোথা থেকে আসে? প্রথম যেটা আসে, the central executive of the republic, which is the cabinet, should be manned by the elected representative from 300 constituencies. And according to Article 65, Sub-Article 1 of the Constitution of Bangladesh, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে 300 জন নির্বাচিত সদস্য আমরা প্রেরণ করি নির্বাচনের মাধ্যমে, যারা আমাদের সুখ দুঃখের আলাপ আলোচনা করে থাকেন সেই পার্লামেন্টে। এবং আমাদের প্রয়োজন অনুভূত হলে এবং অনুভব করে তারা নির্বাচন করেন, প্রণয়ন করেন বিভিন্ন আইন, যেটা সাবসিকুয়েন্টলি আমাদের প্রয়োজনে ব্যবহৃত হয়। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে শুধুমাত্র আমরা যে সেন্ট্রালি রিপ্রেজেন্টেটিভ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হব তা না। এভরি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের মধ্যে আমাদের দেখবেন যে 3টা ধাপ রয়েছে রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইস। একটা হচ্ছে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন। এই 3টি অ্যাডমিনিস্ট্রেশনে আমরা আবার জেলা এবং উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা 5 ধরনের নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত হচ্ছে। সেগুলো কি এবং সেটা আর্টিকেল 59 and Article 60 of the Bangladesh Constitution। এটা যদি আমরা পড়ি তাহলে দেখবেন that in every administrative unit the people of Bangladesh desire to be administered by elected representative। আমরা মহানগর পর্যায়ে দেখে থাকি যে we are being governed by the elected city corporation। আমরা জেলা পর্যায়ে দেখি we are being governed by the elected representatives of the district council বা জেলা পরিষদ যেটাকে আমরা বলে থাকি। আমরা আরেকটু যদি যাই, জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের আরেকটি ইলেক্টেড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইস আছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অথবা পৌরসভা, দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে দেখব উপজেলা পর্যায়ে আমাদের রয়েছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অ্যাট দি উপজেলা লেভেল, যেটা আমরা বলে থাকি উপজেলা পরিষদ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সর্বশেষ যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইস সেটা হচ্ছে ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন। এই ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন এখন পরিচালিত হচ্ছে আন্ডার দি অসপিস অফ দি ইউনিয়ন পরিষদ, দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। কাজেই আমরা দেখছি যে আমাদের প্রতিটি প্রশাসন ব্যবস্থায় এই নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। কিন্তু কোয়াইট সারপ্রাইজিংলি যখনই ভূমি প্রশাসনের বিষয়টা আসে তখন এই ভূমি প্রশাসনটা এক্সক্লুসিভলি কন্ট্রোল করছে নন আনইলেক্টেড full-time bureaucrats, and here lies the problem. জেলা এবং উপজেলা পর্যায়ে কম বেশ প্রায় 20 থেকে 25টি ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কমিটি আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সয়ারত কমিটি, লবণমহল কমিটি, বালুমহল ও মাটি কমিটি, জলমহল কমিটি, নৌঘাট কমিটি। 20 থেকে 25 ধরনের কমিটি জেলা এবং উপজেলা পর্যায়ে, এবং প্রত্যেকটি কমিটির প্রধান নট এনি ইলেক্টেড
representative of the people but a full-time bureaucrat. জেলা পর্যায়ে প্রত্যেকটি কমিটির প্রধান হচ্ছেন জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ে যে কমিটিগুলো আছে বিভাগীয় কমিশনার, উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে সেখানে হচ্ছেন টিএনও, এবং তার সমস্ত কমিটির মেম্বার সেক্রেটারি হন অ্যাসিল্যান্ট। সেখানে rarely you will find someone who is an elected person who is also the chairman or the president of that committee. No. এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যদি ইফেক্টিভ পিপলস রিপ্রেজেন্টেশন আমার এনশিওর করতে হয়। এটা অবশ্য আমাদের হাতে না, আমরা কেবলমাত্র আলোচনা করতে পারি, আমরা কেবলমাত্র রেইজ করতে পারি, বাট আশা করি যে রেইজ করতে করতে একদিন হয়তো তাদের ইসেতে আসবে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আমার অনেক দিনের when I was a ফেসবুক অ্যাক্টিভিস্ট, আমার অনেক দিনের দাবি ছিল যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিক্ষার জন্য ভিন্ন একটি ডাইরেক্টরেট রেইজ করা উচিত। And I started pushing them since 2015. গত 2021 সাল থেকে আপনারা শুনে খুশি হবেন যে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন থেকে আলাদা করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নামে একটি ভিন্ন অধিদপ্তর করা হয়েছে। অতি সম্প্রতি আমি ধর্ম মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছি, উপস্থিত সকল বিজ্ঞ বন্ধুদের মেহরবানি করে একটু শোনার জন্য অনুরোধ করব যে আই প্রে ইউর কাইন্ড অ্যাটেনশন, যে আমি একটি চিঠি লিখেছি ডিমান্ড অফ জাস্টিস নোটিস টু দি সেক্রেটারি মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যে সেন্ট্রালি কন্ট্রোলড ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটরকে ডিসেন্ট্রালাইজ করে বিভাগীয় পর্যায়ে উপ ওয়াকফ প্রশাসক অফিস এবং জেলা পর্যায়ে জেলা সহকারী ওয়াকফ প্রশাসক অফিস এবং সেখানে পূর্ণ শুনানির সুযোগ দিয়ে অফিসগুলো স্ট্যাবলিশ করার জন্য। আজকে খাগড়াছড়ি থেকে আমি শুধুমাত্র ওয়াকফ বিষয়ে শুনানির জন্য ঢাকা আসতে হয়, তেঁতুলিয়া থেকে আসতে হয়, টেকনাফ থেকে আসতে হয়। আমার তো কর্মকর্তার অভাব নেই, আমার সারপ্লাস কর্মকর্তা আছে, সুপার নিউমেরিক প্রমোটেড অফিসার আছে, আমি তাদেরকে দিয়ে তো কাজ করাতে পারি। All that I need is to set up a particular office in the district level and the divisional level, giving all the necessary powers to them for hearing and dispose of the matters in respect of the Waqf issue. তো এই বিষয়টি আমি চেঞ্জিং শুরু করেছি, জানি না আমি সফলতা পাবো কিনা, আমি কাজ করে যাচ্ছি। এবার আসেন, আমরা ক্যাবিনেট বিষয়ে বুঝলাম, মিনিস্ট্রি বিষয়ে বুঝলাম, আমরা মিনিস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা বুঝলাম। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ডিভিশন আছে, এটাকে আমরা বলে থাকি ক্যাবিনেট ডিভিশন। আমরা এখানে একটু কনফিউশনে পড়ি, ক্যাবিনেট ডিভিশন এবং ক্যাবিনেটের মধ্যে পার্থক্য কী? ক্যাবিনেট ইজ এ কনস্টিটিউশনাল বডি, ক্যাবিনেট ডিভিশন ইজ এ স্ট্যাটুটরি বডি। ক্যাবিনেট ডিভিশন ইজ এ সেক্রেটারিয়েট টু দি ক্যাবিনেট। ক্যাবিনেট ডিভিশন হচ্ছে ক্যাবিনেটের সেক্রেটারিয়েট, but it has also a role to coordinate the field administration এবং field administration সহ rules of business amendment অথবা alter অথবা নিকারের মাধ্যমে ন্যাশনাল ইন্টিগ্রেটেড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট ফর ক্রিয়েশন অফ দি নিউ বডিজ। আমরা যারা যেটা কিনা বলে থাকি যে এই যে নতুন একটা ইউনিয়ন যদি গঠন হতে হয়, নতুন একটা উপজেলা যদি গঠন হতে হয়, নতুন একটা জেলা যদি গঠন হতে হয়, তাহলে এইটা যে গঠন হবে কার অধীনে হবে, কে এটাকে কোঅর্ডিনেট সুপারভাইজ করবেন, এটা হচ্ছে নিকার। এই নিকারটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের আন্ডারে। অতএব ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যত বিষয় আছে এটা ক্যাবিনেট ডিভিশনও সুপারভাইজ করে। সো ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাপার্ট ফ্রম মিনিস্ট্রি অফ ল্যান্ড, ক্যাবিনেট ডিভিশন একটা মেজর ফান্ডামেন্টাল অ্যান্ড ফাংশনাল রোল আছে। সো ক্যাবিনেট ডিভিশনটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বুঝতে হবে। এবার আসেন যে ভূমি ব্যবস্থাপনায় টপ থেকে নিচ পর্যন্ত, তাহলে আমাদের চেয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন কি? প্রথমে হচ্ছে মন্ত্রণালয়, এবং শুনে অবাক হবেন কটি মন্ত্রণালয় ভূমি প্রশাসন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। আমি বলি আপনার আঙুল দিয়ে করেন মেহরবানি করে। মিনিস্ট্রি অফ ল্যান্ড, Ministry of Law, Justice and Parliamentary Affairs, Ministry of Religious Affairs,
মিনিস্ট্রি অফ ফরেস্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। কটা হলো? 4টা। তারপরে আছে মিনিস্ট্রি অফ শিপিং। কটা হলো? আরো অনেক আছে। এই 5টা মিনিস্ট্রি কনজয়েন্টলি একসাথে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে আছে। মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স বলেছি? হ্যাঁ। এবার আসেন, এই মিনিস্ট্রিগুলো বিভিন্ন অ্যাটাচ ডিপার্টমেন্টের মাধ্যমে কাজ করে থাকে। ও আরেকটি আছে, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কিভাবে? এবার আসেন, যতগুলো ল্যান্ড রিলেটেড ডিপার্টমেন্ট আছে, ল্যান্ড রিফর্ম বোর্ড, ল্যান্ড অ্যাপিল বোর্ড, ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, এই সকল ডিপার্টমেন্টে ডিভিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার, টিএনও, এসি ল্যান্ড, এই যত কর্মকর্তা আছে, এডিসি রেভিনিউ, রেভিনিউ ডেপুটি কালেক্টর, এরা সব ল্যান্ড রিলেটেড অফিসার। ডাইরেক্টলি দে আর রেসপন্সিবল ফর দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ল্যান্ড। এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের যে পোস্টিংগুলো হচ্ছে, অধিকাংশ পোস্টিং হচ্ছে বিসিএস অ্যাডমিন ক্যাডার অফিসার থেকে। আর বিসিএস অ্যাডমিন ক্যাডার অফিসারের মূল নিয়ন্ত্রক বডি হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জেনারেল, যেটাকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় বলি। এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, যেমন ধরেন এসি ল্যান্ডের বিষয়ে একটা মজার কথা বলি, যদি এসি ল্যান্ডকে আপনার ট্রান্সফার করতে হয়, তার ট্রান্সফারটা কত হ্যাকটিক শোনেন। এসি ল্যান্ডকে ট্রান্সফার করে টু দি ল্যান্ড মিনিস্ট্রি বাই দি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তখন তার চাকরি ন্যস্ত হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় তাকে রিসিভ করলেন, করে তাকে পাঠিয়ে দিলেন বিভাগীয় কমিশনার অফিসে। বিভাগীয় কমিশনার অফিস তাকে রিসিভ করলেন, রিসিভ করে বিভাগীয় কমিশনার তাকে পদায়ন করেন এসি ল্যান্ড হিসেবে। তাহলে ধারা কয়টা? ধারা কয়টা? এবার আসেন, আমাদের ভূমি ব্যবস্থাপনায় মাঠ প্রশাসনে কয়টি অফিস? মাঠ প্রশাসন অফিস আছে ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, এই দুটি সহ বিভাগীয় কমিশনার অফিস, যিনি মূল রেভিনিউ রিলেটেড কাজ করে থাকেন, তিনি হচ্ছেন অ্যাডিশনাল কমিশনার রেভিনিউ। তার অধীনে থাকেন জেলা প্রশাসক, তিনি হচ্ছেন তার নামে সকল ক্ষমতা গৃহীত, কিন্তু তিনি কোনো কাজই সরাসরি ফাংশন করেন না। ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য জেলা পর্যায়ে যে কজন মৌলিক কর্মকর্তা যারা সরাসরি ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত, তাদের মধ্যে প্রথমে রয়েছেন এডিসি রেভিনিউ। এডিসি রেভিনিউ, তার অধীনে থাকেন 3 জন মূল কর্মকর্তা, তার অধীনে সরাসরি অ্যাটাচ টু হিম অ্যান্ড অ্যাকাউন্টেবল টু হিম এডিসি রেভিনিউর কাছে। তিনি কে? প্রথমে হচ্ছেন আরডিসি, রেভিনিউ ডেপুটি কালেক্টর। তার অধীনে হচ্ছেন এসি রেকর্ড রুম। প্রত্যেকটি জেলায় ভূমি বিষয়ক সকল কার্যক্রম শেষে যে নথিটা সৃষ্ট হয়, সেই নথির হেডকোয়ার্টার হলো ডিস্ট্রিক্ট রেকর্ড রুম। আর এই ডিস্ট্রিক্ট রেকর্ড রুমে আপনি কী পাবেন? সিএস, এসএ হওয়ার আগে আরএস পর্চা, তারপরে এসএ পর্চা, তারপরে সিটি জরিপ, তারপরে জিয়া জরিপ, দিয়ারা জরিপ, তারপরে আপনার সেটেলমেন্ট অফিসার কর্তৃক নির্ধারিত জরিপ, তারপর উপজেলা পর্যায়ে যে জরিপগুলো হচ্ছে সেগুলো, সিটি জরিপ, যা কিছু বলেন। তারপরে আপনার যদি রেন্ট অনাদায় সার্টিফিকেট কেস হয়, সেই সার্টিফিকেট কেসগুলোর যে রেকর্ডগুলো থাকে শুনানি শেষে নিষ্পত্তির পরে, এই রেকর্ডগুলো সব থাকে ওই রেকর্ড রুমে। তারপরে নামজারি থেকে শুরু করে নামজারির আপিল শেষ হয়ে যে মামলাটা নিষ্পত্তি হলো, সে সকল কার্যক্রমের যেই নথি, সেই নথির হেডকোয়ার্টার হলো সেই রেকর্ড রুম। আর এই রেকর্ড রুমের পূর্ণ দায়িত্বে থাকেন একজন এসি, একজন সহকারী কমিশনার। তার পদবি হচ্ছে সহকারী কমিশনার, সহকারী কমিশনার রেকর্ড রুম। এবং আপনারা শুনে খুশি হবেন, 2021 সালে 2টি গুরুত্বপূর্ণ বিধিমালা হয়েছে, যার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রিত ভূমি অফিসসমূহে আপনার একটা সুস্পষ্ট বক্তব্য দিয়ে এই অফিসসমূহের একটা স্ট্রাকচার ডেভেলপ করে একটা আইন করা হয়েছে। সেই আইনটা কি? ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে
ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021, সেখানে 3টি অফিসের বক্তব্য দেওয়া আছে। তফসিলে গেলে তফসিল 1 জেলা রাজস্ব শাখা, তফসিল 2 হচ্ছে জেলা এলএ শাখা, যেটাকে বলা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন শাখা, তফসিল 3 উপজেলা রাজস্ব অফিস বা মহানগর রাজস্ব সার্কেল, যেটাকে আমরা বহুলভাবে জানি এসি ল্যান্ড অফিস হিসেবে। এই 3টি ভূমি অফিসের সুস্পষ্ট স্বীকৃতি দেওয়া হয়েছে এটার মাধ্যমে। এছাড়াও 2021 সালে আরেকটি বিধিমালা তৈরি করা হয়েছে। সেই বিধিমালার মাধ্যমে আমরা পূর্বেকার যে তহসিল অফিস হিসেবে জানতাম, তার নাম পরিবর্তন করে নতুন একটি অফিস গঠন করা হয়েছে। সেটাকে বলা হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস বা ইউনিয়ন ল্যান্ড অফিস। এবং আগের 2টি পদকে বিলুপ্ত করে নতুন 2টি পদ সৃষ্টি করা হয়েছে। আগের পদ 2টি কী ছিল? আগের পদ 2টি ছিল তহসিলদার, সহকারী তহসিলদার। আমরা এই শব্দটির সাথে অনেকেই পরিচিত। এই সহকারী তহসিলদার তিনি বর্তমানে 2021 সালে ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা, মানে ওখানে যেটা বলছে যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা 2021, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে ইউনিয়ন অফিস নামে একটি অফিস থাকবে, এখন আর একটি তহসিল হিসেবে পরিচিত হবে না, এবং সেই অফিসের দায়িত্বে থাকবেন ভূমি সহকারী কর্মকর্তা, সংক্ষেপে ULAO, আর ভূমি উপসহকারী কর্মকর্তা। আপনারা শুনে অবাক হবেন, এই ভূমি উপসহকারী কর্মকর্তা পদে সরাসরি নিয়োগ নেওয়া হচ্ছে BA পাশ করা ছাত্রকে, এবং একই সাথে তার সার্ভে বিষয়ে টেকনিক্যাল নলেজ থাকতে হবে। মিনিমাম 6 মান্থস ড্রাফটিং কোর্স তার থাকতে হবে। এবং যারা ভূমি সহকারী কর্মকর্তা হন তাদেরকে একই সাথে ইন সার্ভিস ল্যান্ড সার্ভে রিলেটেড ট্রেনিং নিতে হবে। সেই ট্রেনিং কমপ্লিট করার পর এবং কমপক্ষে 8 বছর চাকরি করার পরে তারা পরবর্তীতে কিছু কম বেশি সময় পরবর্তীতে তারা ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে আসবেন। ভূমি সহকারী কর্মকর্তার পরে তাদের পরবর্তী পদোন্নতি হলো সার্ভেয়ারের পরে তারা পদোন্নতি পান কানুনগো। এখন আমি একটু এখানে থামবো, পজ নেব। আমরা জানি যে আমরা যখনই সহকারী কমিশনার ভূমির কাছে কোনো মামলা নিয়ে যাই, সেখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল যে পার্সন তিনি হচ্ছেন কানুনগো। কেন? আমার অভিজ্ঞতায় একজন কানুনগো চাকরি শুরু করেন যেই ভূমি অফিসে, তিনি অবসরে যান সেই ভূমি অফিস থেকে। এখন ওই ভূমি অফিসে থাকার সুবাদে তার কি সুযোগটা হচ্ছে? আপনার একটা উপজেলাকে ভাগ করা হয় মৌজা ভিত্তিক। তাহলে একটা মৌজাতে কি থাকে? একটা মৌজাতে থাকে ওই মৌজায় কয়টি CS খতিয়ান, ওই CS খতিয়ানের অধীনে পার খতিয়ানে কতটুক জমি আছে, এবং CS ম্যাপ। তারপরে হচ্ছে প্রি-SA একটা রিভিশনাল সার্ভে হয় দুটি জেলাতে, গ্রেটার ফরিদপুর এবং গ্রেটার বাকেরগঞ্জ, যেটা আজকে বরিশাল। এই 2টি জেলায় একটা প্রি রিভিশনাল সার্ভে, এটাকে আরেকটা আরএস বলা হয়, SA খতিয়ানের আগে। এটা খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, এটা শুরু হয় 1956-এ, শেষ হয় 1963-তে। এটা একটা কমপ্লিট রিভিশনাল সার্ভে ছিল, কিন্তু 2টি জেলায়, একটা হচ্ছে ফরিদপুর আর একটা হচ্ছে বাকেরগঞ্জ বা বরিশালে। তো এই জরিপের সকল কাগজপত্র কিন্তু তাদের কাছে। এবার আসেন রিভিশনাল সার্ভেতে তারা কি দেখতে পায়, যে ওই মৌজাতে, ওই উপজেলার ওই মৌজাতে, পার্টিকুলার ওই মৌজাতে কয়টি RS খতিয়ান আছে এবং কয়টি RS ম্যাপ আছে, এবং ওই RS খতিয়ানের অধীনে কি পরিমাণ, প্রতি খতিয়ানে কি পরিমাণ ভূমি আছে। তারপরে যে RSটা হলো এর পরে, এই RSটা শুরু হয়েছে 1965-এ। মজার বিষয় হচ্ছে এটি এখনো চলমান। এই RS এখনো শেষ হয়নি, এটি এখনো চলমান। এবং সেই RS-এর একটি ভগ্নাংশ হচ্ছে সিটি জরিপ। সিটি জরিপ আমাদের, এটাকে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন সেটেলমেন্ট সার্ভে। এটা কমপ্লিট হয়ে গেছে, এবং এটা আলাদা রিভিশনাল ম্যাপ, আলাদা খতিয়ান, আলাদা দাগ নম্বর এবং আলাদাভাবে সিটি জরিপ খতিয়ান প্রস্তুত করা হয়েছে। তো
এই যে খতিয়ানের যে বিভিন্ন স্তর ভিত্তিক আলোচনা, এটা আমি একটু পরে আসবো। আমরা যখন যাই, কিছুক্ষণ আগে আমাদের একজন উপস্থাপক বক্তা বলেছেন, সম্ভবত আজম সাহেব, অ্যাডভোকেট জনাব আজম সাহেব, হুমায়ুন কবির সাহেব, আমি ওনার সাথে ফুললি অ্যাগ্রি যে আমরা যখন কি বলে নামজারিতে যাই, আচ্ছা নামজারির আগে আসেন আমরা ভূমি ব্যবস্থাপনায় কোন কোন দপ্তরের কাছে ধর্ণা দিই। প্রথম যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাব, কোথায় যাই? সাব রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রারকে কন্ট্রোল করেন কে? মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, ল অ্যান্ড জাস্টিস ডিভিশন। আমরা এক মন্ত্রণালয় থেকে করলাম, রেজিস্ট্রেশন করলাম, এবার ধরাও ভূমি মন্ত্রণালয়। তার প্রতিনিধিকে এসিল্যান্ডকে দিয়ে সালাম দিলাম, স্যার জমি কিনছি, আচ্ছা আসো জমা দাও। এবার যাবে কোথায়? রিপোর্ট দাও। রিপোর্ট কে দেবে? জমা প্রস্তাব রিপোর্ট কে দেবে? ইউনিয়ন ভূমি অফিস। এই রিপোর্টটা এখন ভূমি সহকারী কর্মকর্তা রিপোর্টটা দিবেন। No report will finally be put up to the bench or to the table of the Assistant Commissioner of Land unless it is being scrutinized and an opinion is being given by the Kanungo. এটা আমার কথা না, ভূমি মন্ত্রণালয়ের সার্কুলার। যখন কানুনের কাছে গেল, কানুনগো বসে বসে পয়েন্ট বের করে, এইটা নাই, ওইটা নাই, এটা দাও, ওইটা দাও। এরপর আপনার কাছে একটা ফোন আসবে, আসেন কথা বলেন, ভেজাল আছে, ঠিক আছে? তারপরে গেলেন, দেখা সাক্ষাৎ করলেন, আদাব সালাম করলেন, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। এবার এসিল্যান্ডের কাছে গেল, এসিল্যান্ড বললেন ফাইন, নামজারি। যে এসিল্যান্ড নামজারি দিচ্ছেন উইদাউট বিং প্রেজুডিস টু এনি অফ দ্য এসিল্যান্ড। আমি কোনো এক এসিল্যান্ড অফিসে হিয়ারিং করছিলাম, এসিল্যান্ড সাহেব তার অফিস থেকে জারি করা নামজারি দিয়ে বলছে, লানেট এটা কি এসি খতিয়ান? এসিল্যান্ড সাহেব বলছেন, লানেট এটা কি এসি খতিয়ান? আমি বললাম এসি খতিয়ানের কাছাকাছি, এসি খতিয়ানের কাছাকাছি। আমি ওনাকে আর লজ্জা দিইনি। তো এই হচ্ছে বর্তমানে ভূমি অফিসের অবস্থা। এখন আসেন, কোন একটা পক্ষ এগ্রিভড হলেন এসিল্যান্ডের সিদ্ধান্তে নামজারির বিষয়ে, তিনি যাবেন কোথায়? এডিসি রেভিনিউ। আচ্ছা, আমরা যে ভূমি অফিসে এসিল্যান্ডের কাছে নামজারির জন্য দরখাস্ত দিই, কোন কোন আইনে? সেকশন 143 আর 144 রিভিশনাল সার্ভে। 143 এসিল্যান্ডের কাছে অ্যাপ্লিকেশন, আর 144 রিভিশনাল সার্ভে। আচ্ছা, আরেকটি কথা, হোয়াট ইজ আরওআর? রেকর্ড অফ রাইট মানে? Why not record of title? Why not record of title? যখন সিএস খতিয়ানের সিদ্ধান্ত গৃহীত হয়, তখন প্রথম এই সিএস খতিয়ানের যে সার্ভেয়র জেনারেল, দে সেট অ্যান্ড টুক ডিসিশন যে আমরা যে খতিয়ানটা প্রস্তুত করব, would that be a title to those whose name is entered on the ROR? কারণ এটা যেই সময় শুরু হলো, 50 বছর লেগেছে, 1940 সালে হয়েছে, 1888 থেকে শুরু সিএস খতিয়ান, শেষ হলো 1940-তে। It took 50 years to complete this task. 1988 সালে যখন শুরু হয়, the first question that was raised, আমরা যে প্রপার ডকুমেন্টটা তৈরি করতে যাচ্ছি, তখন bear in mind the Registration Act 1908 is not published. তার মানে হচ্ছে মালিকানা নির্ধারণের জন্য যে দলিল, সেই দলিল বাস্তবিক কার্যক্রম এখনো আইন দ্বারা দৃশ্যপটে আসে নাই। তখন মালিকানা হতো মুখে মুখে। তখন
তখন মালিকানা হতো মুখে মুখে। কাজে আমার তো টাইটেল ডিড নাই। ব্রিটিশরা প্রথম যে প্রবলেমে পড়লো, আমি যে বলবো রেকর্ড অফ টাইটেল কাগজিত নয়, কাগজিত নয়, তাহলে আমি কি তৈরি করবো? আমি তৈরি করবো রেকর্ড অফ রাইট। কিসের রাইট? আই উইল প্রিপেয়ার এ পর্চা or a খতিয়ান that will refer to the right of the use of the land. কথাটা কি বোঝা গেছে? এর জন্যই ROT হয়নি, ROR হয়েছে, ঠিক আছে? এবং there is a basic fundamental principles in civil law. Your ROR will continue to be true, কারণ ROR gives the best presumption as to your practical possession over the land, not the title. If you have document that rebuts the presumption of your title, then your ROR will be corrected and the title will be determined based on the title deed. Is that clear? এটা কি বোঝা গেছে? That is the reason why the British did not bother to term it as the ROT, but ROR. Is that clear? What you are getting through the course of CS operation, কারণ CS অপারেশনে যখন বলা হচ্ছে এই জমি কার, স্যার আমার, এখন মিস্টার ফয়জুল হক এসে বলতেছে নো এটা আমার, ঠিক আছে মারামারি করে যে লিখবো তার, দলিল নাই তো, দুজন জমিদারের মধ্যে কন্টেস্ট হচ্ছে, ওই জমিদারি আমার, আমি বলছি জমিদারি আমার। এখন এই দুই জমিদারের মধ্যে ডিটারমিন কে করবে? ব্রিটিশ যার পক্ষে। দলিল আছে? এখন যার হাতে ব্রিটিশের স্যাংশন লেটার আছে, যার কাছে স্যাংশন লেটার নাই, ব্রিটিশ খাইতে থাকো, দেখবো না তুমি আমার এই ইয়ারলি এত দিও, কিন্তু যারে বলছি তুমি এটা রাখো, এখন তার মুখের কথা, আমার তো রিটেন ডকুমেন্ট, কার্ডটা টিকবে। That's why ROR has been termed. That's why ROR has been termed. Is that clear? এবার আসেন, আমি বললাম না আমি যে লেকচার দেব না, আমার অভিজ্ঞতাটাই বলতেছি। এবার আসেন আমরা আরেকটি শব্দের সাথে একটু কনফিউজড হই। Can anyone tell me what is the difference between দাগ নাম্বার and জোট নাম্বার? Can anyone tell me? দাগ নাম্বার আমরা নর্মালি পেয়ে থাকি ROR এ, SA, CS, RS ইত্যাদি খতিয়ানে। জোট নাম্বার আমরা পেয়ে থাকি নর্মালি র্যান্ড রিসিটে। আপনি দেখবেন খাজনা খতিয়ানে বা খাজনা রসিদে লেখা থাকে জোট নাম্বার। আপনার নামে যখন নামজারিটা ইস্যু হয়, ওই নামজারিতে দেখবেন আপনার ওইখানে লেখা আছে জোট নাম্বার। এই জোট নাম্বারের মানে কি? এনিওয়ান? না, সরি, না, নো। এর জন্যই বললাম যখন যখন RORটা তৈরি হয়, ROR তৈরি হওয়ার পরে খেয়াল করবেন প্লিজ, RORটা যখন তৈরি হয়, ROR তৈরি হওয়ার সময় যে নাম্বারটা পড়ে, ভূমির যে নাম্বারটা পড়ে, ওটাকে বলা হয় দাগ নাম্বার, ইংরেজিতে বলা হয় প্লট নাম্বার। এখন আপনার দাগ নাম্বার হয়ে আছে, দাগ নাম্বার অনুপাতে আপনি নামজারি করবেন। যেমন ধরেন RS খতিয়ানে আপনার বাবার নাম আছে, এখন আমরা দুই ভাই, আমার বাবা নাই, আমরা দুই ভাই ভাগাভাগি করে পাবো না, হারাহারি, হারাহারি না 50-50। এই আমার ভাইয়ের নামে 50%, আমার নামে 50%, এখন নামজারি করতে হবে। এখন এই নামজারি করতে গিয়ে ROR এর দাগ নাম্বারটাকে ভেঙে দুটি দাগ নাম্বারে রূপান্তর করা হচ্ছে ওই খতিয়ানের জন্য, নামজারি খতিয়ানের জন্য। এই যে দুটি দাগ নাম্বার তৈরি করা হলো, এই দুটি দাগ নাম্বারকে বলা হচ্ছে জোট নাম্বার। আপনি যখন খাজনা দিতে যাবেন, আপনি SA খতিয়ানের ভিত্তিতে আপনার নাম জারি হবে, নাম জারি হয়ে দুটি বা একটি, যেটাই কেস অ্যাজ দি কেস মেবি, আপনার জোট নাম্বার পড়বে। এই জোটকে ইংরেজিতে বলা হচ্ছে হোল্ডিং। এই জোটকে কি বলা হচ্ছে? হোল্ডিং।
এই হোল্ডিং নাম্বারের এগেনস্টে আপনি আপনার খাজনা পরিশোধ করবেন, নট in reference of the plot number. You pay your rent to the government through your union land office or metropolitan land office against the jot or holding number, not against the ROR plot number. Is that clear? কিন্তু আপনি যখন দলিল করতে যাবেন, দলিলে দুইটা রেফারেন্স থাকে, এসএ খতিয়ান নাম্বার এত, দাগ নাম্বার এত, সিএস খতিয়ান নাম্বার এত, দাগ নাম্বার এত, আরএস খতিয়ান নাম্বার এত, দাগ নাম্বার এত, নামজারি কেস নাম্বার এত, জোট নাম্বার এত। আমরা দেখি না, আমরা দলিলটা পড়ি না, এই হচ্ছে সেই জোট, হোল্ডিং নাম্বার। যার জন্য আপনারা দেখবেন যে আপনার যদি প্রি 1980 যে এসি ল্যান্ড অফিসের অর্ডারগুলো, সেই সময় তো ইংরেজি চালু ছিল, ওইখানে দেখবেন অ্যামালগেমেশন অফ হোল্ড নাম্বার অর সাব ডিভিশন অফ দি হোল্ডিং নাম্বার। আপনারা নামজারি বিষয়ে বিশদ আইন 3-4টি ধারা আপনারা ভালো করে পড়বেন। একটা সেকশন 143 অফ দি স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, অ্যাপিল রেসপেক্টিভে আপনারা পড়বেন সেকশন 147, 148, 149 অফ দি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট। আর আর্লিয়ার একটা আইন ছিল, এটাকে বলা হয় the State Government State Manual, Government Estates Manual 1958। এই আইনটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে এখন নতুন নাম হয়েছে এটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990। আই রিপিট, ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990। এই ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালে আপনারা মেহেরবানি করে চ্যাপ্টার 15 বা পঞ্চদশ চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। সেখানে 312 থেকে শুরু করে 300, আমি যদি ভুল না করি 330-33 পর্যন্ত অনুচ্ছেদ আপনারা ভালো করে পড়ে দেখবেন যে সেখানে বিস্তারিত বলা আছে। এবং নামজারি খতিয়ানের ক্ষেত্রে বিভিন্নভাবে নামজারি, আপনারা নামজারি খতিয়ানের যে প্রতিবেদন, সেখানে দেখবেন জমা ভাগ, জমা ভাগ, জমা বিভক্তি, জমাভুক্ত বা জমাকরণ, এই শব্দগুলো দেখবেন। ডোন্ট বি কনফিউজড। আমার বাবা মারা গেলেন, আমার বাবার 50% জমি আমার দুই ভাইয়ের নামে, দুটো ভাইয়ের ডিভাইডেড হবে না? তখন এই 50% জমি দুই ভাগে ভাগ হবে না? এখন তার 50 থাকবে না, 25-25 হবে, 25-25 হবে না? প্লটটাও তো আলাদা হলো না? তাহলে দুটো হোল্ডিং নাম্বার হলো। আমার বাবার খতিয়ানে, নামজারি খতিয়ানে ছিল একটা হোল্ডিং, আমরা দুই ভাই যখন এখানে ঢুকলাম তখন হোল্ডিং হচ্ছে কটা? এটা কি জমা ভাগ হলো না? জমা ভাগ হলো না? বিভক্তি হলো না? এবার আসেন অ্যামালগেশন। আমি একই মৌজায় ভিন্ন ভিন্ন দাগে ভিন্ন ভিন্ন খতিয়ানে আমি জমি কিনলাম, সেই জমিগুলো কিনে আমি আলাদা আলাদাভাবে নামজারি করলাম। আমার কাছে মনে হলো একই মৌজায় আমার জমিগুলো আছে, কিন্তু আলাদা আলাদা খতিয়ানে। আমি আলাদা আলাদা খতিয়ান মেনটেন না করে আমার সমস্ত জমি আমি একটা খতিয়ানে নিয়ে আসবো, একটা নামজারি খতিয়ানে। তখন আমি অ্যাপ্লিকেশন দিলাম যে আমার এই মৌজায় টোটাল 100% জমি আছে, কিন্তু এই 100% জমি আমি যখন একসাথে কিনে নেয় 20-20-20 5বার, খতিয়ান কয়টা হয়েছে? আমার মৌজা কয়টা? আমার 5 খতিয়ানের দরকার আছে। আমি তখন অ্যাপ্লিকেশন দিলাম আমার এই 5 খতিয়ানের জমি 1 খতিয়ানে ঢোকাও। এটা কি হবে? অ্যামালগেমেশন, জমাকরণ, একত্রীকরণ, জমা একত্রীকরণ। এই যে জমা একত্রীকরণ হলো, এখন আমার 5টা প্লট, কিন্তু 5টা, কারণ একসাথে নাও হতে পারে, এটা আলাদা আলাদা হবে। প্লট আমার হোল্ডিং নাম্বার 5টা, কিন্তু চলে আসলো একটা খতিয়ান, 5টা খতিয়ানের পরিবর্তে। এইভাবে জমা একত্রীকরণ হয়। তারপর আসেন যে আপনার জমি আছে 5টা, আপনার উপজেলা আছে 5টা মৌজা, আপনার 5টা মৌজাতে আলাদা আলাদা জমি আছে, খতিয়ানও 5টা। আপনি 5 মৌজার জমিগুলোকে একটা খতিয়ানে আনতে চাচ্ছেন, 5টা খতিয়ানে না, সেটাও একটা জমা একত্রীকরণ।
সো এইভাবে আপনার দেয়ার আর অ্যাজ মেনি অ্যাজ 13 টাইপস অফ নামজারি অর মিউটেশন কেসেস। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিউটেশন হচ্ছে, যদি আমার যেহেতু পিতা মারা গেছে, আমরা 2 ভাই 2 বোন, আমরা নামজারি করতে যাব, এটাকে বলা হয় নামজারি থ্রু রিকোর্স অফ ইনহেরিটেন্স। আমার বাবার নামে জমিটা 2:1 হিসেবে 4 ভাই বোনের নামে অংশানুপাতে একটা খতিয়ানে চলে আসবে, এটা একটা নামজারি। আমি ডিক্রি পেলাম, আমি বললাম যে আমার নামজারি করো, বেস্ট অন ডিক্রি, এটার অনুযায়ী নামজারি হবে। কিন্তু এই যে নামজারিটা হচ্ছে, এই নামজারির ক্ষেত্রে একটা প্রায়র কন্ডিশন আছে। নো নামজারি উইল বি অ্যালাউড আনটিল অ্যান্ড আনলেস দি এসিল্যান্ড টেক্স পারমিশন ফ্রম দি ডিসি। যে আমি এই নামজারি করতে যাচ্ছি, যেহেতু কোর্টের আদেশ আছে, আপনি আমাকে অনুমোদন দেন, আপনি আমাকে অনুমোদন দেন। ডিসি অনুমোদন দিলেন, তারপরে উনি নামজারি করবেন, বাট এটা দেওয়া হয়ে যায়, এখানে ডিসি হাত দেন না। এটা জাস্ট একটা, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে কোন মামলায় এই নামজারি হচ্ছে, সেখানে আমার অ্যাপিল রিভিশন করার স্কোপ আছে কিনা, এটা তাকে একটা সুযোগ দেওয়া, এটা হচ্ছে তার একটা সুযোগ দেওয়া, এর জন্য প্রভিশনটা রাখা। এই যে বিধানগুলো বলছি, এই বিধানগুলো আপনি ডিটেল পাবেন ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990-এর পঞ্চদশ, অর্থাৎ চ্যাপ্টার 15-এ, এটা ভালো করে দেখবেন। আবার ইদানিং আমরা ডেভেলপার কোম্পানির মাধ্যমে বিল্ডিং করি না, আমরা বিভিন্ন জায়গায় সোসাইটি ডেভেলপ করে, বিভিন্ন মৎস্যজীবী সোসাইটি, কৃষিজীবী সোসাইটি, শ্রমজীবী সোসাইটি, এটাকে গভর্নমেন্ট কিন্তু এনকারেজ করে। ওই সোসাইটির উপরে ভিত্তি করে যদি আপনি নামজারি চান, সেটাও সম্ভব, সেটারও বিধান আছে, ঠিক আছে। আবার গভর্নমেন্ট সেটেলমেন্ট দিচ্ছেন না, গুচ্ছগ্রাম, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মানুষকে, ভূমিহীন মানুষদেরকে ভূমি বিতরণ করেন নাই? এই যে ভূমি বিতরণ করলেন, তাদেরকে নামজারি করতে হয়েছে না? এই নামজারিটা কে করেছেন? হু ইজ দি ইনিশিয়েটর অফ দ্য প্রসিডিং? দ্য এসি হিমসেলফ। দি এসি হিমসেলফ, দি গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্ট সেটেলমেন্ট দিয়েছেন, এসি নিজেই এই নামজারি করে দিয়ে দিচ্ছেন টাকা। হ্যাঁ, এটা কিন্তু রেজিস্ট্রেশন হতে হয়, তবে যে ক্ষেত্রে কোনো সেটেলমেন্টের ভিত্তিতে রেজিস্ট্রেশন হয়, সেখানে রেজিস্ট্রেশন ফি 0। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সেটেলমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি 0, এখানে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না। শুধুমাত্র নিয়ম মোতাবেক সরকারি যেই এই আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্পটা ব্যবহার করার রীতি আছে, সেটা তাকে দিতেই হবে, আদারওয়াইজ এখানে কোনো রেজিস্ট্রেশন ফির আবশ্যকতা নেই। এবার আসেন নামজারি আগে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেজিস্ট্রেশনের আমি আরেকটি বিষয় একটু আলোচনা করব। সেটা হচ্ছে সম্ভবত 2004 কিংবা 5 সালে রেজিস্ট্রেশন আইনে একটা পরিবর্তন এসেছে। সেখানে সেকশন 17A, সেকশন 17B দুটি ধারা প্রযুক্ত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম the compulsorily registrable instrument, document or deed as contained in section 17 of the Registration Act, there is a requirement to register a deed which is called to be a contract for sale. সেখানে বলা হচ্ছে সেকশন 17A, 17B of the Registration Act বলা হচ্ছে যে যদি কোনো কন্ট্রাক্ট ফর সেল, যেটা আমরা বায়নানামা বলে থাকি, বায়নানামা কেউ যদি করেন, that বায়নানামা or contract for sale has to be in writing and must be registered. Right? মজার বিষয় হচ্ছে একেবারেই দরকার ছিল না। সেকশন 17 সাবসেকশন 1 ক্লজ C ভালো করে পড়েন। Any non-testamentary document aimed to create right, title and so on in respect of immovable property has to be registered. রেজিস্ট্রেশন করতে হবে না? সেকশন 17-এ বলা আছে
তাহলে সেকশন 17 তো আমার বায়না কন্ট্রাক্ট ফর সেল কভার। সেকশন 17B কি বলতেছে, যদি এই আইন প্রচারিত হবার 6 মাসের মধ্যে আপনি না করেন, ইফেক্টটা কি দ্যাট কন্ট্রাক্ট ফর সেল উড বি ইনঅপারেটিভ, অকার্যকর হবে, তাই না? অ্যানাদার আননেসেসারি। কেন? কারণ এই দুটি সেকশন যারা অ্যাড করেছেন তারা সেকশন 49 অফ দি রেজিস্ট্রেশন অ্যাক্ট পড়েননি। আই এম সরি টু সে। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এই সাহসটা তো রাখি সমালোচনার, নাকি? আমরা হয়তো বড় বড় আইন লিখতে না পারি, পড়তে তো পারি, তাই না? সেখানে কি বলা আছে? নো ইনস্ট্রুমেন্ট, ডিড or document which is compulsorily registrable under the provisions of this act has not been registered shall be inoperative. কে বলছে? সেকশন 49। তাহলে আমার কন্ট্রাক্ট ফর সেল ইন রেসপেক্ট অফ ইমুভেবল প্রপার্টি, এটা তো কম্পালসারিলি রেজিস্টার্ড হতে হবে অ্যাজ পার সেকশন 17(1)(c)। আর এটা যদি না করে তাহলে ইট উইল বিকাম ইনঅপারেটিভ আন্ডার সেকশন 49 অফ দি রেজিস্ট্রেশন অ্যাক্ট। তাহলে আমার 17A এবং B এর দরকারটা কি? হ্যাঁ, যদি মনে করেন আপনি ক্লারিফিকেশন দিতে চাচ্ছেন যে যেহেতু একটা প্র্যাকটিস ডেভেলপ করে গেছে যে বায়নানামাটা রেজিস্ট্রেশন করে না, আমি চাই বায়নানামাটাও রেজিস্ট্রেশন হোক, তাহলে একটা ছোট্ট সেকশন 17(1)(c), CC, CCC তিনটা আছে, আপনি আরেকটা সি লাগাই দেন না, তাহলে তো হলো যে কন্ট্রাক্ট ফর সেল সেকশন 17 সাবসেকশন 1 CCCC হয়ে গেল। আপনি আলাদা 17A 17B করলেন, যেটার জন্য অলরেডি একটা প্রভিশন এক্সিস্টেন্স সেকশন 49 অফ দি। আপনি কি বুঝতে পারছেন আমি কি সমালোচনা করছি? আমরা একটি আইন ভালো করে পড়ি নাই, অলরেডি প্রভিশন ইজ দেয়ার, তারপর আমরা একটা বাড়তি প্রভিশন দিয়ে রাখলাম যার কোনো অর্থ নেই। যারা পরে তাদের হাতে আইন প্রণয়ন করতে দেবে না, যারা পরে নাই তাদেরকে বলতেছে আইন লেখো। এই হচ্ছে সমস্যা। সেকশন 17A এবং 17B in my most humble opinion is a provision which is of redundant, additional. এটা একটা অতিরিক্ত প্রভিশন, কোনো দরকার ছিল না। যাই হোক, আবার দেখেন মজার বিষয় শুনেন, দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, ওইখানে সেকশন 54A একটা আছে, কিসের জন্য জানেন? কেউ বলতে পারবেন 54A কি আছে? ওই 17A-তে যে প্রভিশন, এ কন্ট্রাক্ট ফর সেল মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড ইন রাইটিং। কোথায় বলা আছে? 54A অফ। আপনি এক কথা দুই জায়গায় বলার কি দরকার? ওই এক ছাত্র জিজ্ঞেস করছিল এই বিল্ডিং বানাম কি? কয় স্যার BUILLDING। কয় ডাবল এল কেন? আমি তো জানি একটা। কয় স্যার দুইটা দিছি শক্ত হইব। এল দুটা দিছি স্যার, বিল্ডিং শক্ত হইব। তাহলে এই যে লেজিসলেচাররা বসে একই আইন দুই জায়গায় দিতেছে, আমার মনে হয় বিল্ডিংটা শক্ত করার লেগে, নাকি? না, ওটা পেস্টিং করেছে। ওটা বলতে হয় পেস্টিং করেছে। যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে আমরা শুধু আইন লিখলে পড়লে হবে না, আমাদেরকে বুঝতে হবে এই প্রভিশনটার আদৌ দরকার আছে কিনা এবং এই প্রভিশনটা দিয়ে আদৌ আমি কোনো সুফল পেতে যাচ্ছি কিনা। তো এই বিষয়গুলো একটু জানার বিষয়। এবার আসেন, আমরা যখন এসিল্যান্ডের কাছে কোনো অ্যাপ্লিকেশন দেই ফর নামজারিটা রিজেক্ট হলো বা নামজারিটা অ্যালাউ হলো, আমি অ্যাগ্রিপ্ট হলাম, আমরা কোথায় যাব? ডিসির কাছে। ডিসি একটি অ্যাপেলেট অথরিটি অফ দি রেভিনিউ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে প্রশাসনের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, তারা নিজেদেরকে বলতে চায় দে আর রেভিনিউ কোর্ট। তারা যে রেভিনিউ কোর্ট, এটা কোথায় বলা আছে? Anyone? Please kindly read section 5 of the Code of Civil Procedure. Section 5 of the Code of Civil Procedure. সেখানে কিন্তু শর্তযুক্তভাবে তাদেরকে রেভিনিউ বা রাজস্ব আদালত হিসেবে বলা হচ্ছে। কিভাবে? যদি কোনো ভূমির ব্যবহার
কিংবা ভূমির কোনো বিষয়কে কেন্দ্র করে মালিকানা ব্যতীত রেভিনিউ সংক্রান্ত কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, যে বিষয়ে রাজস্ব কর্মকর্তা কোনো সিদ্ধান্ত দিলেন, সেকশন 5-এর কথা, তাহলে তিনি রাজস্ব আদালত হিসেবে গণ্য হবেন, প্রোভাইডেড দ্যাট, ছোট্ট একটা কথা আছে, প্রোভাইডেড দ্যাট ইফ দ্য ডিসিশন দ্যাট হ্যাজ বিন গিভেন ইন রেসপেক্ট অফ অ্যান এগ্রিকালচারাল ল্যান্ড। কৃষি ভূমির ব্যবহার এবং রেভিনিউ সংক্রান্ত কোনো বিষয়কে যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলেই কেবল দি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, তাকে আমরা রেভিনিউ কোড বলবো। যদি নন এগ্রিকালচারাল ল্যান্ড হয়, হবে না। এটা আমার কথা না, সেকশন 5টা ভালো করে দেখবেন। আমরা আজ পর্যন্ত সেকশন 5-এর এই পার্টিকুলার আসপেক্টে কোনো জাজমেন্ট পাইনি। ইট ইজ এ ক্লিয়ার ল, আনএম্বিগুয়াস ল, আনএম্বিগুয়াস ল। কাজেই সেকশন 5-কে রেফার করে যারা বলতে চান যে এসি ল্যান্ড একটি রেভিনিউ কোড, এসি ল্যান্ড ইজ এ রেভিনিউ কোড, it is only partially true. It is a revenue code only in respect of a decision given in respect of agricultural land. When it is in regard to the non-agricultural land, he is only an assistant commissioner of land, nothing more than that. Whatever it is, এবার এগ্রিকালচারাল ল্যান্ড হোক বা নন এগ্রিকালচারাল ল্যান্ড হোক, নামজারি হলো বা না হলো, আমি আপিলে গেলাম, আপিল কে শুনবে? এডিসি রেভিনিউ। এডিসি রেভিনিউর বিরুদ্ধে আমি অ্যাগ্রিপ্ট হলাম, আমি কোথায় যাব? বিভাগীয় কমিশনার। শুনবে কে? অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার রেভিনিউ, তাই তো? এবার আমি এখানেও অ্যাগ্রিপ্ট হলাম, কোথায় যাব? ভূমি আপিল বোর্ড। ভূমি আপিল বোর্ডে কে শুনবে? সিঙ্গেল মেম্বার, সিঙ্গেল মেম্বার, সিঙ্গেল মেম্বার সিদ্ধান্ত দিলেন, আমি অ্যাগ্রিপ্ট হলাম, তাহলে কোথায় যাব? ফুল বোর্ড রিভিউ, ফুল বোর্ড রিভিউ। এই কথাগুলো কোথায় বলা আছে? ভূমি আপিল বোর্ড বিধিমালা 2005, ভূমি আপিল বোর্ড বিধিমালা 2005। সেই সাথে আপনারা পড়বেন ভূমি আপিল বোর্ড আইন 1989। এই দুটি আইন পড়লে ভূমি আপিল বোর্ডের যে অ্যাপেলেট পাওয়ার এবং ফাংশনস, এটা ক্লিয়ারলি বলা আছে। ঠিক আছে, এবার আসেন যে এই টোটাল পার্সপেক্টিভে আমরা যদি যাই, আমরা মাঝে মধ্যে ভূমি আপিল, আমি যেটা বললাম যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড কানুনগো সাহেব খুব আইন আদালত দেখাচ্ছে, মানে আমাকে হ্যারাস করতেছে, আমি তার বিরুদ্ধে কমপ্লেন দিতে চাই, কার কাছে দেব? কার কাছে দেব? bear in mind, never write to DC, never write to AC land, never write to divisional commissioner, but only to the land reforms board. Surveyor, kanungo, tracer, draftman, chainman, ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি উপসহকারী কর্মকর্তা, they are all being directly governed by the land reform board, ভূমি সংস্কার বোর্ড। তাদের disciplinary issues are directly controlled by them. তবে এদের বিষয় যে কটি পদের কথা বললাম, কানুনগো, সার্ভেয়ার, তারপরে হচ্ছে ভূমি সহকারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, ট্রেসার এবং চেইনম্যান, they all are directly controlled by the land reforms board, ভূমি সংস্কার বোর্ড। তাদের বিরুদ্ধে যে কোনো না না বিভাগীয় পর্যায়ে আনবে, আর সেন্ট্রাল বডি হচ্ছে ঢাকায় ভূমি সংস্কার বোর্ড। ভূমি সংস্কার বোর্ডের কাছে সরাসরি অভিযোগ দিবেন, তাদের ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করবে আপনার মূলত ডিভিশনাল কমিশনার, আর ডিভিশনাল কমিশনার তাদের বিরুদ্ধে যে রায়টা দেয় সেটার বিরুদ্ধে আপনি যদি অ্যাগ্রিপ্ট হন কিংবা সে যদি অ্যাগ্রিপ্ট হয়, অ্যাপিলেট অথরিটি হচ্ছে ভূমি সংস্কার বোর্ড। সো কানুনগোর বিরুদ্ধে যদি আপনি ডিসির কাছে রিপোর্ট করেন, কমপ্লেন দেন, হি হ্যাজ একটুটুকুই ক্ষমতা আছে, উনি ইনভেস্টিগেশন করতে পারবেন, নাথিং মোর দ্যান, এর বেশি কিছু না। কাজে বোঝা গেল যে ভূমি সহকারী কমিশনার ভূমি
অফিসে যিনি কানুনগো এবং সার্ভেয়ার এবং ইউনিয়ন ল্যান্ড অফিসে যিনি ভূমি উপসহকারী কর্মকর্তা এবং ভূমি সহকারী কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যদি আমার কোনো কমপ্লেন করতে হয়, উই হ্যাভ টু রাইট টু ভূমি সংস্কার বোর্ড। উই হ্যাভ টু রাইট টু ভূমি সংস্কার বোর্ড। আর এই বিষয়ে হয়তো তদন্তের ক্ষেত্রে এসি ল্যান্ড, আরডিসি অথবা এডিসি রেভিনিউ স্বয়ং এখানে ইনভলভ হতে পারে, বা তাদের সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা নেই। এই সিদ্ধান্ত দেবেন ভূমি সংস্কার বোর্ডের সার্কুলার অনুযায়ী বিভাগীয় কমিশনার, তিনি হচ্ছেন অ্যাকশন টেকিং অথরিটি। আর তার এগেনস্টে আপনি যদি কোনো আপত্তি থাকে সেটা আপনি করবেন হলো ভূমি সংস্কার বোর্ড, অ্যাজ দ্যাট ইজ দি অ্যাপেলেট অথরিটি। আর বিভাগীয় পর্যায়ে ভূমি সংস্কার বোর্ডের একটি অফিস আছে, এটাকে বলা হচ্ছে বিভাগীয় ভূমি উপসংস্কার কমিশনার, ডেপুটি ল্যান্ড রিফর্মস কমিশনার। ওনার ফাংশন হচ্ছে প্রাইমারিলি সুপারভাইজিং অফিসার। এসি ল্যান্ড অফিস এবং ইউনিয়ন ল্যান্ড অফিসকে সুপারভাইজ করা, তাদের ফাংশনকে দেখা এবং তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা ইন কেস অফ ইনকম্পিটেন্স অর নেগলিজেন্স অফ কন্ডাক্ট অফ ফাংশনস। সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে বিভাগীয় ব্যবস্থা আছে সেটা উনি নেবেন। তার দায়িত্ব হচ্ছে মূলত সুপারভাইজারি ইন নেচার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ হিম। এটা হচ্ছে তাদের ইন্টারনাল একটা অ্যাফেয়ার্স। এবং একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা বিভাগীয় ভূমি উপসংস্কার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে 8টি বিভাগে 8টি ডেপুটি ল্যান্ড রিফর্মস কমিশনার আছে। আর সেন্ট্রালি ভূমি সংস্কার বোর্ডের 2জন মেম্বার, একজন চেয়ারম্যান। ইচ অফ দি মেম্বার্স ইজ অ্যান অ্যাডিশনাল সেক্রেটারি, এবং যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন সেক্রেটারি। লাইকলি আপনার ভূমি আপিল বোর্ডেও যিনি চেয়ারম্যান উনি একজন সেক্রেটারি, যিনি মেম্বার, যে 2জন মেম্বার তারা 2জনই অ্যাডিশনাল সেক্রেটারি। ইজ দ্যাট ক্লিয়ার? অতএব আমি যদি এখন ভূমি সংস্কার বোর্ডের বিরুদ্ধে যেতে চাই, আমি কোথায় যাব? সরাসরি মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ল্যান্ড, এছাড়া আমার কোনো জায়গা নেই। এবার আসেন, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে। আমরা যেটাকে বলে থাকি ভূমি জরিপ অধিদপ্তর, ভূমি জরিপ এবং রেকর্ড অধিদপ্তর। এইখানে আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আজকে আলোচনা করব, যে আমরা একটা শব্দ প্রায় শুনে থাকি, দিয়ারা জরিপ। এটা কি? দরিয়া থেকে দেয়া। হ্যাঁ, এটা কি? সুন্দর একটা উত্তর পেয়েছি। এটা কি? দেখেন, বাংলাদেশে একটা আইন আছে, অ্যালুভিয়ান ডিলুভিয়ান অ্যাক্ট 1925 না 20 আছে না? আমাদের এই সাবকন্টিনেন্টে বাংলাদেশও অধিকাংশই যে দেশ, আমাদের কিন্তু ভাঙাগড়ার দেশ। ভাঙাগড়ার দেশ হওয়ার কারণে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে 3টা পার্মানেন্ট সেটেলমেন্ট অফিস করেছে। একজন উপসচিবের নেতৃত্বে একটা পার্মানেন্ট সেটেলমেন্ট অফিস করে, এটাকে বলে দিয়ারা সেটেলমেন্ট অফিস। দিয়ারা সেটেলমেন্ট অফিস। আমার একজন লার্নেড বললেন দিয়ারা আসছে দরিয়া থেকে। কথাটা রাইট, দরিয়া থেকে দিয়ারা। দরিয়ার ভাঙনের ফলে যেটা গেল, দরিয়ার শান্ত স্বভাবের কারণে যেটা উত্থিত হলো, আমরা যেটাকে বলে থাকি রিফরমেশন ইন সিটো। রিফরমেশন ইন সিটো, স্বস্থানে যে জমিটা পুনরুত্থিত হলো, সেই জমি সহ যেটা ভেঙে গেল, তার জন্য একটা সার্ভে দরকার আছে না? কন্টিনিউয়াস, দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। প্রতি বৎসর আপনি খবরে দেখবেন, শীতেও ভাঙে, বর্ষায়ও ভাঙে, আবার আরেক জায়গায় উঠতেছে। এই যে ভাঙা গড়ার কারণে যে প্রতিনিয়ত একটা সেটেলমেন্ট জরিপ করতে হয়, এই জরিপের যেই সেটেলমেন্ট অফিস দায়িত্বে রাখা হয়েছে তাকে বলা হচ্ছে দিয়ারা সেটেলমেন্ট অফিস। ভূমি জরিপ অধিদপ্তরের অধীনে 3টি দিয়ারা সেটেলমেন্ট পার্মানেন্ট অফিস করা হয়েছে বর্তমানে, একটা ঢাকা, একটা চিটাগাং আর একটা বরিশাল। প্রত্যেক অফিসের প্রধান একজন উপসচিব, এবং তাদের পদবি হচ্ছে দিয়ারা সেটেলমেন্ট অফিস বরিশাল, দিয়ারা সেটেলমেন্ট অফিস ঢাকা, দিয়ারা সেটেলমেন্ট অফিস চিটাগাং। এই 3টি অফিস তাদের আবার একটু এরিয়া ভাগ করে দেওয়া আছে। তারা সারা বাংলাদেশকে 3টা দিয়ারা সেটেলমেন্ট অফিসে ভাগ করে তারা তাদের দায়িত্ব পালন করছেন, আমি এটা করে যাচ্ছি। এখন আসেন যে এই যে সেটেলমেন্ট অফিসগুলো, এই সেটেলমেন্ট অফিস কিন্তু আমাদের ঢাকায়। এটার প্রধান হচ্ছেন একজন ডিরেক্টর জেনারেল, যিনি অফিসার গ্রেড 1।
তার অধীনে আছেন 3 জন ডিরেক্টর, যারা জয়েন্ট সেক্রেটারি লেভেলের, ডিরেক্টর সার্ভে, ডিরেক্টর অ্যাডমিন, ডিরেক্টর পাবলিকেশন। এই 3 জন ডিরেক্টর তারা সেন্ট্রালি ডিরেক্টর জেনারেল সহ আরও ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলের কয়েকজন কর্মকর্তা আছেন, তাদের সাহায্যে হেড অফিস ফাংশন করেন। কিন্তু বাংলাদেশে একটি আমি বলবো আনন্দের বিষয়, সেটি হচ্ছে যে এই সেটেলমেন্ট অফিসের অধীনে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে পার্মানেন্ট সেটেলমেন্ট অফিস করা হচ্ছে। ইতিমধ্যেই আমি যদি ভুল না করি প্রায় 400-র কাছাকাছি উপজেলা সেটেলমেন্ট অফিস অলরেডি করা হয়ে গেছে। আর জেলা পর্যায়ে যেটাকে বলা হয় আপনার সেটেলমেন্ট অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস হিসেবে পরিচিত, এই জোনাল সেটেলমেন্ট অফিস হয়ে গেছে অলরেডি মোর দ্যান 29 সামথিং। সেইখানে আপনার জোনাল সেটেলমেন্ট অফিসার একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে এখানে এই অফিসটা চালানো হয়। এই অফিসের মাধ্যমে এখন থেকে যতগুলো সার্ভে হবে বাংলাদেশে, আইদার ডিস্ট্রিক্ট ওয়াইজ অর অ্যাজ এ হোল ইন দ্য এন্টায়ার কান্ট্রি, যদি কোনো সেটেলমেন্ট হয়, যেমন ইদানিং শোনা যাচ্ছে ভূমি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা নাকি স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল সার্ভে করবেন এবং ডিজিটাল সার্ভে করে একটা সেটেলমেন্ট পর্চা তৈরি করবেন। সেটা ইজ আন্ডার কনসিডারেশন, এখনও ফাইনালাইজ হয় নাই, তবে একটি নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। যদি এটা হয় তাহলে এখন উই হ্যাভ অ্যান এক্সেলেন্ট সেট আপ ফর অল দিস হিয়ারিং। এবং আপনারা জেনে থাকবেন যে এই জরিপগুলোর পরিচালনার জন্য যে মূল আইনটা আমরা অনুসরণ করি, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে সেকশন 144-এ যখন গভর্নমেন্ট ডিসাইড করেন যে কোনো পার্টিকুলার এরিয়া অথবা হোল অফ দি কান্ট্রিতে ওনারা কোনো সার্ভে করবেন এবং সার্ভে বেসড ROR রেকর্ড অফ রাইট তৈরি করবেন, সে সার্ভে বেসড ROR তৈরি করার জন্য তারা যেই জরিপটা করবেন, সেই জরিপের সিদ্ধান্ত হলে এখন এই অ্যাপারেটাসিসগুলো অর্থাৎ জোনাল সেটেলমেন্ট অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিসের মাধ্যমে এই জরিপগুলো সম্পাদিত হবে। এবং যখন আমরা জরিপে যাব, আমি জানি না আপনাদের কাছে এটা সরবরাহ করা হয়েছে কি না, একটা জরিপের আপনার কতগুলো দিক আছে। প্রথম যখন সিদ্ধান্ত হয় যে আমরা জরিপ করব, ফার্স্ট কাজ হচ্ছে ম্যাসিভ অ্যাডভার্টাইজমেন্ট ইন সাপোর্ট অফ দি সার্ভে টু বি পারসন। গভর্নমেন্টের প্রথম কাজ হচ্ছে প্রচুর পরিমাণে কি অ্যাডভার্টাইজমেন্ট করা যে আমরা এত তারিখ থেকে অফিসিয়ালি সার্ভে শুরু করছি, এটা হলো জাতীয়ভাবে। আর এলাকা ভিত্তিক যেখানে সার্ভে টিম যাবে সেখানে তারা প্রচার করবে এলাকা ভিত্তিক ওয়েতে, এবং সেটা কে করবে? কনসার্ন সার্ভে টিম। এখানে একটা মজার ঘটনা বলি, যখন সিএস অপারেশনটা শুরু হলো, সিএস অপারেশন শুরু হওয়ার সময় এটা শুরু হয় বোধহয় দি দেন সার্ভেয়ার জেনারেল লর্ড এভারেস্ট, তার অধীনে। এবং আমরা যে মাউন্ট এভারেস্টের নাম শুনেছি, এই মাউন্ট এভারেস্ট ওয়াজ বেসিকলি was not the name of the Everest Mount, because nobody knew what is the name of that high-rise chunk of ice. যখন the then surveyor সিদ্ধান্ত নিলেন যে উনি সার্ভে করবেন, এটা ব্রিটিশ ইন্ডিয়ান আমলে, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে উনি সার্ভেটা করবেন হলো থ্রু রিভার দিয়ে। কেন? যে আমি রিভার দিয়ে ঠিক করবো আমার নৌপথের এক্সিট এন্ট্রি ফর মিলিটারি পারপাস। আর 2 নম্বর হচ্ছে নৌপথের দুই পাশে যে ল্যান্ড, আমি ল্যান্ডটাকে ত্রিকোণমিতি ভিত্তিতে আমি অ্যাসেসমেন্ট করে আমার জরিপটা শেষ করব। তখন নৌপথ দিয়ে এই সার্ভেটা শুরু হলো। এই সার্ভেটা শুরু হতে হতে এই সার্ভে টিম একটা জায়গায় গিয়ে থামলেন, দেখলেন বিরাট এক বরফের পাহাড়। যারা আশেপাশে বাসিন্দা তাদেরকে জিজ্ঞেস করা হলো পাহাড়ের নাম কি, কেউ বলতে পারেন না। একাধিক টিম, আমি যদি ভুল না করি প্রায় 9টা টিম পাঠানো হয়েছিল এই পাহাড়টা মাপার জন্য, 9টা টিম ফিরে নেয়। 10ম টিমটা বোধ হয় সাকসেসফুলি মেপে তারা নেমে আসছে। ওই টিমটা নেমে এসে তারা একটা এস্টিমেট দিল যে দিস ইজ দি হাইট অফ দি মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টের এই নামটা যখন জিজ্ঞেস করা হলো যে এই পাহাড়ের নামটা কি, কেউ বলতে পারে না। তখন যিনি এই সার্ভের প্রধান ছিলেন লর্ড এভারেস্ট, তার নামে এই মাউন্ট এভারেস্টের নামকরণ হয়ে গেল। তো এটাই হচ্ছে কি মাউন্ট এভারেস্টের খুব মজার একটা তথ্য। তাহলে আমাদের যখন এই সার্ভের সিদ্ধান্ত হয়
তখন সার্ভের সিদ্ধান্তটা কীভাবে হয়? ম্যাসিভ অ্যাডভার্টাইজমেন্ট। এবং এই সার্ভের রুলটা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, খুবই ছোট বাট কম্প্যাক্ট ওয়েতে আলোচনা করা আছে। দি টেনেন্সি, দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, যেটা বাংলাদেশ বলবেন, কারণ 1973 পিও নাম্বার 48, এই আইনে বলা আছে যে যে ক্ষেত্রে ইস্ট বেঙ্গল, পাকিস্তান বা ইত্যাদি শব্দগুলো থাকবে তদস্থলে বাংলাদেশ ব্যবহৃত হবে। কাজেই ইস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আমরা ইস্ট বেঙ্গল বলবো না, আমরা কি বলবো? বাংলাদেশ টেনেন্সি অ্যাক্ট অথবা বাংলাদেশ টেনেন্সি রুলস 1955। এটা হচ্ছে সার্ভে কন্ডাক্ট করার জন্য আমাদের দেশে প্রচলিত আইন। সেখানে যে কথাটা বলা আছে যে প্রথমে ট্র্যাভার্স সার্ভে করবে অ্যাডভার্টাইজমেন্টের পরে। ট্র্যাভার্স সার্ভে কি? ট্র্যাভার্স সার্ভে হচ্ছে টু ডিটারমিন দ্য পয়েন্ট অফ এ পার্টিকুলার মৌজা। আমি একটা মৌজাতে যখন সার্ভে শুরু করবো, আমার একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে না? আমার ওই টোটাল মৌজার আমি কতগুলো পিলার স্থাপন করব, করে পিলার টু পিলার আমি সার্ভে করে টোটাল ল্যান্ডটাকে আমি ডিটারমিন করব। এই যে পিলার টু পিলার আমি সার্ভে করার জন্য যে পয়েন্ট ডিটারমিন করলাম, এটাকে বলা হয় ট্র্যাভার্স সার্ভে। এটা কি বলা হয়? খুব সহজ বাংলায় এটাকে বলা হয় ট্র্যাভার্স সার্ভে। এই ট্র্যাভার্স পিলার বসানো হয়, ঠিক আছে? তখন আমি নর্মালি পিলারটা কোত্থেকে বসানো হয়? টু দি নর্থ, অলওয়েজ টু দি নর্থ। নর্থ থেকে আমরা দিক নির্ধারণ করি। তাহলে নর্থে করার পরে তারপরে যাব সাউথে, ইস্টে, ওয়েস্টে, আমরা পয়েন্ট নির্ধারণ করে এই আমার মৌজা, এই হচ্ছে আমার পিলার, এই পিলারের মধ্যে আমার কতটুকু জমি আছে। এরপরে আসবো আমি তার কতটুকু জমি আছে, এটাকে বলা হচ্ছে, এটা প্রথম বললাম ট্র্যাভার্স। এবার হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভের ভিতরে ঢুকলাম। কি? ক্যাডাস্ট্রাল সার্ভেতে আমি জমিতে যাব, যে আমি জমি পরিমাপ করব। এই জমির যদি কোনো দাবিদার থাকে আমি তার সাথে আলোচনা করব, তার টাইটেল ডিড দেখব, দেখে আমি একটা নোট নেব। এই যে কার্যক্রমটা, এটাই হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভের পরে আমরা যেটা দেখি কিস্তোয়ার। কিস্তোয়ারের অর্থ হচ্ছে এই কিস্তোয়ারই ক্যাডাস্ট্রাল সার্ভে। নাম্বার ফেলব। এখন আমি কি করব? প্লট নাম্বার দেব। আমি ধরেন মৌজা 1, মৌজা 1-এর আমি 1 নম্বর প্লট ধরলাম। ওইখানে 4 জন আমি মালিক পেলাম। তাহলে 4 জন মালিকের জন্য আমি 4টা প্লট নাম্বার ফেলতে হবে। আমি 4টা প্লট নাম্বার ফেললাম, ফেলে আমি এটাকে প্লট নাম্বার হিসেবে ডিভাইড করে দিলাম। এই যে কার্যক্রমটা, এটাকে বলা হচ্ছে কি? খানাপুরি। খানাপুরি পরে কি হবে? বুঝারত। বুঝারত কি? বুঝারত কি? বুঝারত হচ্ছে ওই যে আপনি প্লট দিলেন, সার্ভে করলেন, সার্ভে করার পরে আপনি একটা ড্রাফট পর্চা তৈরি করলেন। এই ড্রাফট পর্চাটা আপনি হ্যান্ড ওভার করবেন, মাইকিং করে ঘোষণা করবেন, এত তারিখের মধ্যে আপনারা আসবেন, আপনাদের পর্চা কালেক্ট করবেন, করে আপনাদের কোনো আপত্তি থাকলে জানাবেন। জানালে আমরা আপত্তি শুনবো এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এটা ভেরি ইনফর্মাল ওয়ে অফ ডিলিং এনি অবজেকশন। এটাকে বলা হচ্ছে বুঝারত। এই বুঝারত পর্যায়ে অলরেডি ড্রাফট পর্চাটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? গিভিং দি নিউ প্লট নাম্বার। তো এই প্লট নাম্বারটা হওয়ার পরে এখনও কিন্তু খতিয়ান নাম্বার পড়েনি, জাস্ট প্লট নাম্বারটা পড়ল। বুঝারতে এসে আপনি গেলেন, আপনার খতিয়ান কালেক্ট করলেন, খতিয়ান দেখলেন, ইফ এভরিথিং ওকে, নো ডিসপিউট। পরে ডিপি পর্চাটা আপনারা পেলেন। ডিপি পর্চাটা পাওয়ার পরে যদি ডিপি সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগটা উপস্থাপন করবেন, তাৎক্ষণিক সেটা সংশোধন হয়ে যাবে। এটা ভেরি ইনফর্মাল ওয়ে অফ ডিলিং দি অবজেকশন ইন রিগার্ড টু দি ডিপি। ডিপি মানে ড্রাফট পর্চা। এবার ড্রাফট পর্চা আপনার সংশোধনী শেষ হলো, তারপরে একটা পাবলিকেশন হলো। এটা একটা প্রিলিমিনারি ড্রাফট পাবলিকেশন। এখানে 30 দিন সময় দেওয়া হয় এবং এই 30 দিন সময়ের মধ্যে যদি আপনাদের কোনো আপত্তি থেকে থাকে, এইবার আপনি অফিসিয়ালি 10 টাকা কোর্ট ফি দিয়ে একটি অবজেকশন দাখিল করবেন। এটাকে আমরা বহুল প্রচারিত জানি যে 30 ধারার অভিযোগ। এই 30 ধারার অভিযোগটা শুনানি হবে তিনি একজন অফিসার, নর্মালি একজন কানুনগো এটা শুনানি করে থাকেন। ইনি শুনানি করে তারপরে তার একটি লিখিত সিদ্ধান্ত দিবেন। এই সিদ্ধান্তের পরে যদি আপনি স্যাটিসফাইড হন, এন্ড অফ দ্য স্টোরি। যদি আপনি স্যাটিসফাইড না হন, তাহলে একজন অ্যাপেলেট অফিসার
এটা একজন রাজস্ব কর্মকর্তা বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেভেলের একজন কর্মকর্তা শুনানি করে থাকেন, তার কাছে আপনি এই অভিযোগটা দাখিল করবেন। অভিযোগটা দাখিল করলে পরে সেই অভিযোগটা আপিল আকারেই শুনানি হবে এবং আপিল আকারে শুনানির পরে এখানে অবশ্যই উভয় ক্ষেত্রেই 30 এবং 31 ধারার ক্ষেত্রেই আপনাকে অবশ্যই নোটিশ দেওয়া বাধ্যতামূলক। উভয় কর্মকর্তা অর্থাৎ অবজেকশন অফিসার এবং অ্যাপিলেট অফিসার 30 এবং 31 ধারাতে তিনি নোটিশ সার্ভ করে উভয় পক্ষের উপস্থিতিতে ধার্যকৃত তারিখে উভয় পক্ষের শুনানি ক্রমে তাদের সিদ্ধান্ত দেবেন। যখন 31 ধারার প্রসিডিং শেষ হলো তখন হবে ড্রাফট পাবলিকেশন। এখানে দুটি জিনিস পাবলিশ হবে, এখানে দুটি জিনিস পাবলিশ হবে। প্রথম যে জিনিসটা পাবলিশ হবে সেটা হচ্ছে খতিয়ান, আর দ্বিতীয় যে জিনিসটা পাবলিশ হবে সেটা হচ্ছে ম্যাপ। এবার আপনি খতিয়ান এবং ম্যাপ নেবেন, নিয়ে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভালো, আর যদি এখানে কোনো প্রকারের ব্যত্যয় ঘটে বা আপনার যদি কোনো আপত্তির ক্ষেত্র থাকে সেই ক্ষেত্রে আপনি সেকশন 42A অনুযায়ী আফটার পাবলিকেশন, আমি একটু শর্ট করে দিচ্ছি, আফটার পাবলিকেশন আপনি আরেকটি আপত্তি দাখিল করতে পারবেন। তবে 42A-তে আপনি কেবলমাত্র ক্লারিক্যাল মিস্টেক থাকলে সে ক্লারিক্যাল মিস্টেক কারেকশনের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর যেখানে রাইট এন্ড টাইটেলের প্রশ্ন ইনভলভ, সেখানে রাইট এন্ড টাইটেলের ডিসিশন সেকশন 30, 31 এবং 42A-তে দেওয়ার ক্ষমতা নেই। সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার টাইটেল সুটে যেতেই হবে। তো এই হচ্ছে আপনার ইসের ব্যাপার। ভূমি ব্যবস্থাপনায় আরেকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যেটা আমার এখন আলোচনার শেষ দিক, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়াকফ প্রপার্টি। আমাদের জেলা জজগুলোতে, কারণ ওয়াকফ বিষয়ে যে কোনো ডিসপিউটের ডাইরেক্ট কোর্ট হচ্ছেন জেলা জজ, অন্যথায় আমরা রিট আকারে মহামান্য হাইকোর্টে আসি। তো ওয়াকফ ব্যাপারে কয়েকটা জিনিস আমি বলতে চাই। একটা কমন মিস্টেক আমরা আইনজীবী এবং বিজ্ঞ বিচারকগণ করে থাকি, একদম কমন মিস্টেক। সেকশন 47 যার অধীনে ওয়াকফ এনরোলমেন্ট হয়ে থাকে অফ দি ওয়াকফ অর্ডিন্যান্স 1962, এটা যদি আপনি ভালো করে পড়ে দেখেন সেখানে 9টা উপধারা আছে। 9টি উপধারার একটি উপধারাতে মুতাওয়াল্লি অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নেই। The only job that can be done by the Waqf administrator is to make an order in respect of whether the very property is to be enrolled as a Waqf property or not. এর বাইরে একটি বাড়তি আদেশ দেওয়ার ক্ষমতা তার নাই। আমি দেখেছি তারা এই একই আদেশে মোতাওয়াল্লি এবং ওয়াকফ ম্যানেজমেন্ট কমিটিও মঞ্জুরি দেয়, যেটা উইদিন দি সেকশন 47-এ কোনো সুযোগ নাই। যদি এই ধরনের কোনো বিষয় দেখেন, কাম স্ট্রেট ফরওয়ার্ড টু দি রিট জুরিসডিকশন, provided that an application is being made to the Waqf administrator. If he does not consider, then you come to the writ. এটা হচ্ছে আমার নিবেদন। এবার আসেন, আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে মেহরবানি করে একটু কাগজ কলম নেন। যে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটরের কয়টি ধারায় আপনার ওয়াকফ রেজিস্ট্রেশনের ক্ষমতা আছে এটা একটু আপনারা নোট নিয়ে নেন। এটা আপনাদের সবসময় মোতাওয়াল্লি নিয়োগের ক্ষমতা, মোতাওয়াল্লি নিয়োগের ক্ষমতা, ওয়াকফ প্রশাসকের মোতাওয়াল্লি নিয়োগের ক্ষমতা আছে 9টি ধারায়। কয়টি? কি কি ধারা এটা একটু লিখে নেন। ওয়াকফ অর্ডিন্যান্স 1962 এর সেকশন 27D, তারপর আছে সেকশন 29, তারপর আছে সেকশন 32 সাবসেকশন 4, তারপর আছে সেকশন 34 সাবসেকশন 4, তারপর আছে সেকশন 39, তারপর আছে সেকশন 43, সেকশন 44, তারপরে আছে সেকশন 51, তারপরে আছে সেকশন 62, 32 তৎসহ 32(4). সবাই লিখতে পেরেছেন? এই কয়টি ধারার অধীনে ওয়াকফ প্রশাসকে মুতাওয়াল্লি নিয়োগের ক্ষমতা আছে? তার মধ্যে সেকশন 34 সাবসেকশন 4 এবং সেকশন 43-তে অফিসিয়াল মুতাওয়াল্লি নিয়োগের বিধান আছে। মজার বিষয় হচ্ছে
2013 সালে একটি অ্যামেন্ডমেন্ট হয়েছে ওয়াকফ অর্ডিন্যান্সে, সেখানে এবং মূল আইনে অফিসিয়াল মোতাওয়াল্লির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। আমি ধরে নিচ্ছি যেহেতু তিনি মহামান্য ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর কর্তৃক নিয়োগপ্রাপ্ত, সেহেতু তিনি ওয়াকফ মোতাওয়াল্লি। মজার বিষয় হচ্ছে আরো যে 7টি ধারা আছে, ওই ধারাতেও তো তিনিই আদেশ দেন, তাহলে তারা কেন অফিসিয়াল মোতাওয়াল্লি না? আপনারা এটা বিবেচনা করবেন, ঠিক আছে? আপনারা এটা বিবেচনা করবেন। সো আপনাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনাদের মধ্যে কখনো প্রশ্ন উত্থাপিত হয় এই পার্টিকুলার জমিটা ওয়াকফ প্রপার্টি নাকি ওয়াকফ প্রপার্টি না, তাহলে এই আবেদনটা সর্বপ্রথম কোথায় দিবেন? ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটরের কাছে, as per section 50 of the Waqf Ordinance. If you do not go to the Waqf Ordinance of Waqf Administrator, but go to the district judge under section 35 subsection 1 of this Waqf Ordinance, your suit is to be rejected or dismissed. কারণ কি? সেকশন 50 তে একটা আউস্টার ক্লজ আছে। আউস্টার ক্লজের একটা খুব সুন্দর ব্যাখ্যা বার্মা ওয়েল কোম্পানি লিমিটেড, একটা ইউকেএইচএল, ইউনাইটেড কিংডম অফ হাউস অফ লর্ডসের একটা চমৎকার বার্মা ওয়েল, অনলাইনে টাইপ করলে পেয়ে যাবেন, বার্মা ওয়েল কোম্পানি লিমিটেড কেস। সেখানে বলা আছে হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ এন আউস্টার ক্লজ। আউস্টার ক্লজের ইন্টারপ্রিটেশন হলো when a legislation desires to exclude the power of the court, it does not necessarily mean total ouster of the jurisdiction of the court over the matter. Rather, it means that the court shall postpone to exercise the power unless an authority takes the decision to that effect. And if there is any failure in giving the judgment or decision or order by the authority so defined in the act, then you can file a suit before the competent court of civil judicature. It is the interpretation of the key ouster rule. So যখন যেমন আপনারা 1950 অ্যাক্টে দেখবেন বারবার বলা হচ্ছে বার টু দি সুট, 1962 অ্যাক্টে বলা আছে বার টু দি সুট, ডাইরেক্ট একটা প্রভিশনই আছে। আপনি বহু আইন পাবেন যেখানে বারবার বলা হচ্ছে ইস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, ওখানেও পাবেন যে পার্টিকুলার এরিয়াতে সিভিল কোর্টের জুরিডিকশনটাকে বার করে দেওয়া হচ্ছে। এই যে ouster clause, that does not necessarily mean total ouster of the jurisdiction of the court. You have to wait, you have to postpone. There are certain intermediary actions that you have to finish, and only then the right and power of the court accrues to exercise. That is the interpretation of the ouster clause. So কাজেই এই যে আমরা যদি কোনো আইনে যেমন 1962 ওয়াকফ অর্ডিন্যান্স, 1950 স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, ইস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 84, এই যে আইনগুলোতে আপনার আউস্টার ক্লজগুলো দেওয়া আছে, এই আউস্টার ক্লজের অর্থ হলো যে ততক্ষণ পর্যন্ত আদালত তার ক্ষমতা এক্সারসাইজ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে নির্ধারিত কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দিচ্ছেন। তো কাজেই আমরা যখন সিভিল ল প্র্যাকটিস করব বিফোর দি কোর্ট অফ সিভিল জুডিকেচার অফ দি সাবঅর্ডিনেট কোর্ট, অথবা আমরা সিভিল কোনো ম্যাটার নিয়ে, এটা রিট জুরিডিকশনে হোক, সিভিল রিভিশন বা ফার্স্ট অ্যাপিলে হোক, আমরা যখন কোনো মামলা নিয়ে মুভ করব এবং সেখানে যদি আমার অপোজিট পার্টি বলেন this revision, this appeal should not be allowed simply because there is a bar to the suit by the law. This is not the entire interpretation of the said bar, that the court is excluded from exercising the power to its entirety. That is not the issue. That is not the issue. বরং আপনাকে দেখতে হবে ওই যে এক্সক্লুশন ক্লজটা দেওয়া হলো, ওই এক্সক্লুশন ক্লজটা একটা লিমিটেড কনটেক্সটে লিমিটেড পিরিয়ডের জন্য স্টাম্বল ডাউন করা হচ্ছে, so that the authority can come forward with its decision, and after that the court jurisdiction starts. I think that will be all for the day. আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাথে ভবিষ্যতে হয়তো আরো কোনো একটা ইস্যু নিয়ে দেখা হবে। ধন্যবাদ।